নমস্কার। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে প্রখ্যাত কীর্তনিয়া রাধারানী দাসীর সঙ্গীত অনুষ্ঠান। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে ইতিমধ্যে যন্ত্রশিল্পীরা উপস্থিত হয়ে গেছেন। আপনারা জানেন প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শিল্পীরা এখানে আসেন তাদের সঙ্গীত অনুষ্ঠান পরিবেশন করার জন্য। এবারে আমাদের শিল্পী রাধারানী দাসী, আমরা জানি আপনারা সবাই ওনার জন্য অপেক্ষা করে আছেন। উনি কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন রাধারানী দাসী। আর একটু অপেক্ষা করুন, আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করতে চলেছি আমাদের আজকের সন্ধ্যার সঙ্গীত অনুষ্ঠান। জামাই দাদা, তোমরা সবাই বসো। হ্যাঁ, আমি রাধাকে নিয়ে একটু মেকআপ রুমে যাই, ওকে একটু রেডিও করে দিতে হবে, তাছাড়া গানের চেকলিস্টটাও একটু দেখে নিতে হবে। হ্যাঁ, যাও যাও। রাধারানী, আজ কিন্তু জমিয়ে গান ধরতে হবে যাতে দর্শক একেবারে নড়তে না পারে। অবশ্য তোমার গান যতবারই শুনি ততবারই মন ভরে যায়, প্রত্যেকবারই মনে হয় নতুন কিছু একটা হবে। অমন কোকিল কণ্ঠী সুর কজনের আছে বলো? তা তোমার গলাটা তো তোমারই, অন্য কারো তো নয়। সরস্বতীর আশীর্বাদ না থাকলে কি আর অমন সুন্দর গাওয়া যায়? যাও যাও। সে তো তোমাদের প্রাণ ভরা আশীর্বাদ জামাই দাদা, নইলে আমার রাধা তো। আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, চলো না এবার আমরা যাই। ঠিক ঠিক ঠিক, তোমরা সবাই বসো। হ্যাঁ, বসো বসো বসো। তুমি এরকম করছো কেন? শান্ত হয়ে বসো না, এক্ষুনি তো অনুষ্ঠান শুরু হবে। গানটা শোনো মন দিয়ে। আর গান শোনা? দুদণ্ড শান্তিতে বসে রাধারানী গান শুনবো, তার উপায় আছে? তার জো আছে আমার? তোমার আদরের ছোট বৌমা দেখলে তো বেরোনোর সময় কি কাণ্ডটা করলো, শরীর খারাপ বাঁধিয়ে একসা কাণ্ড। মাগো, আর বাড়িতে একটা লোককে, এরকম অসুস্থ লোককে রেখে এলে কেউ স্বস্তিতে থাকতে পারে? আর বলো না তো, ভাল লাগছে না আমার। ও মেজো বৌমা, বলি একটা ফোন করে দেখো তো ঠিক আছে কিনা সে। ব্যস্ত হচ্ছ কেন? তোমায় বলেছি তো, পাহাড়ে আসলে অনেকের অনেক সময় এরকম হয়। চুপ করে বসো না। কতদিন পরে রাধারানীর গান শুনবো বলো তো মঞ্চে? হ্যাঁ হ্যাঁ বাবা, সেই লাস্ট দুর্গাপুজো শুনেছিলাম। ওই দেখো, অশোকের ঠিক মনে আছে। তোমায় বলেছিলাম না সুজাদা, রাধামার গান একবার শুনলে ভোলা যায় না। ঠিক বলেছো বাবা, নিখিলকে খুব মিস করছি, ও এলে খুব এনজয় করতো। নিখিলের কপালটাই খারাপ। দেখলি না বেরোনোর সময় সামার কি কাণ্ড হলো, শরীর খারাপ বাঁধিয়ে একসা কাণ্ড করলো। সুস্থ থাকলে একটা কথা ছিল, নিখিল আসতে পারতো। এখন এদিকে দেখ, রাধারানীর তো গানের অনুষ্ঠানই শুরু হচ্ছে না। উফ, ভালো ভালো মিটে গেলে এখন আমরা ফিরে যেতে পারলে বাঁচি ওর কাছে। মনটার মধ্যে বড় দুশ্চিন্তা হচ্ছে, কিন্তু গুরুমা তো আমার গানটা রেকর্ডিং করে নিলেন, তবুও যে কেন দুশ্চিন্তা করছে কে জানে। আচ্ছা, আর যদি কোনো কারণে ক্যাসেটটা না চলে বা চলতে চলতে যদি থেমে যায়, হ্যাঁ মেশিন তো কোনো কারণে খারাপ হয়ে যেতেই পারে, তখন তখন আমি কি করব? গুরুমারা কি করবেন তখন? এই প্রথমবার রাধা দিদি গান গাইবে আর আমি নেই। প্রত্যেকবার স্টেজের পেছনে থেকে নিজে গান গেয়েছি, আর আজই আমার মনের মধ্যে কু গাইছে। আমার বারবার মনে হচ্ছে কিছু তো একটা অশুভ হতে চলেছে। মাথাটাও আজ ঘুরলো, কি যে হচ্ছে আমার সাথে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি আর পাচ্ছি না, এত চিন্তা করতে আমি আর পাচ্ছি না। সবটা সবাই জেনে যাবে, সত্যিটা বের করে আনার জন্য না সমস্ত পরিকল্পনা হয়ে গেছে রে। আর সবাই যখন সব সত্যিটা জানতে পারবে, তখন তুই কোন মুখ নিয়ে তোর শ্বশুর বাড়িতে ফিরবি শ্যামা? আর তোর গুরুমা, তোর রাধা দিদি, ওরা তো এই বাড়ির অতিথি। ওরা মিথ্যাবাদী প্রমাণিত হলে
ওদের তেমন কিছু একটা ক্ষতি হবে না রে। কিন্তু তুই তো এই বাড়ির বউ শ্যামা। আচ্ছা, যদি রাধা দিদি আর গুরুমা সত্যি সত্যি ধরা পড়ে যায়, তাহলে তো ওদের থেকেও বেশি অসম্মান আমার হবে। না না, আমি এটা কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই সহ্য করতে পারবো না। যে আমি কোনোদিনও মিথ্যেকে প্রশ্রয় দিইনি, সেই আমি আজ ছোট কর্তার সামনে, চৌধুর বাড়ির সবার সামনে মিথ্যেবাদী প্রমাণ হব না। এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না, কিছুতেই না। শ্যামা, আপনি এত অস্থির হয়ে আছেন কেন? রেস্ট না নিয়ে দাঁড়িয়ে আছেন? আপনিও না, আপনি কাঁদছেন কেন? দেখুন, এইভাবে যদি আপনি কাঁদেন তাহলে আপনার শরীর খারাপ আরো বেড়ে যাবে। না মানে, আচ্ছা শুনুন, আপনার কি কোনো প্রবলেম হয়েছে? মানে আপনি কি কোনো টেনশনে আছেন? আমাকে বলতে পারেন আপনি। দেখুন, আমি জানি রাধারানীর ফাংশনে আপনি যেতে পারেননি বলে আপনার কষ্ট হচ্ছে, কিন্তু পাহাড়ে আসলে একটু আধটু শরীর খারাপ সবার হয়। আপনি তো ওষুধ খেয়েছেন, ঠিক হয়ে যাবেন একদম, কিন্তু তার জন্য আপনাকে রেস্ট নিতে হবে। আর যদি সত্যি অন্য কোনো প্রবলেম হয়ে থাকে, আপনি আমাকে বলতে পারেন, শেয়ার করতে পারেন আমার সঙ্গে। আচ্ছা, কেষ্ট কেমন আছে? আপনার বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? বলুন না আমাকে। দাঁড়ান, আমি বরং আপনার বাড়িতে একটা ফোন করি। না না ছোট কর্তা, বাড়িতে ফোন করার কোনো দরকার নেই, বাড়িতে কোনো সমস্যা হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমাকে বলুন না কি হয়েছে, আপনি আমাকে বলতে পারেন। আমি কি কারণে দুশ্চিন্তা করছি সেটা আপনাকে আমি বলতে পারবো না ছোট কর্তা, আর বলতে পারবো না বলেই তো আমি এত কষ্ট পাই। আপনি আমার জন্য দুশ্চিন্তা করছেন, আপনাকে শান্ত করতে হলে আমাকে আবার কোনো না কোনো অজুহাত দিতে হবে। হে কৃষ্ণ, আমি আর কত মিথ্যে কথা বলবো বলো তো? তুমি তুমি আমাকে একটা মুক্তির পথ বার করে দাও ঠাকুর, একটা মুক্তির পথ বার করে দাও, যাতে কেউ অসম্মানিত না হয়, যাতে আমাকে কেউ মিথ্যেবাদী না ভাবে, কেউ না। কি হলো শ্যামা, আপনি চুপ করে গেলেন কেন? আবার কি ভাবছেন? না আসলে আজ রাধা দিদির অনুষ্ঠানের দিনে আমার মাথাটা ঘুরে গেল। বাড়ির সবাই কত দুশ্চিন্তা করছেন আমাকে নিয়ে, আপনাকেও থেকে যেতে হলো। তাই আমার বারবার মনে হচ্ছে যে আমার জন্যই হয়তো আপনাদের আনন্দটা মাটি হয়ে গেল। না শ্যামা, না, যে কেউ যে কোনো সময় অসুস্থ হতেই পারে, এটা তো আপনি ইচ্ছে করে করেননি। আর আমি যাইনি তো কি হয়েছে, পরিবারের সবাই গেছে, এনজয় করছে। আর শুনুন, আপনি যদি আর কষ্ট পান তাহলে কিন্তু আপনার শরীর খারাপ আরো বেড়ে যাবে। আসুন আসুন, আমার সঙ্গে আসুন, এবার আপনি রেস্ট নেবেন। আসুন বলছি, বসুন না, আর কোনো কথা আমি শুনবো না, বসুন এখানে। এবার আপনি রেস্ট নেবেন, আর কিছু করবেন না। আমি কিছুক্ষণ পরে আপনাকে দেখতে আসবো। রেস্ট নেবে। তুমি দেখো কৃষ্ণ, তুমি দেখো আজ যেন মেশিনে কোনো গন্ডগোল না হয়, ডিভিডিটা যেন ঠিক মতো চলে, তুমি দেখো। দেখ, এই যে শ্যামা নেই, অথচ রাধারানী গান গাইবে, এটা থেকে একটা জিনিস তো প্রমাণ হলো যে রাধারানী গানটা গাইতে পারে। অন্তত যখন তখন জামাই দাদা তোকে খোঁটা দেওয়া, এইটা তো আর পারবে না দিতে, তাই না বল? মা, সবকিছু এত ক্যাজুয়ালি নিও না। আমি একটা কথা বলছি, বারবার করে বলছি, তুমি ডিভিডিটা কিন্তু চেক করে নাও, প্রয়োজন পরে ডিভিডিটা চালিয়ে রেখে নাও। মাঝ পথে যদি গানটা চলতে চলতে বন্ধ হয়ে যায় না, তাহলে অতগুলো লোকের সামনে আমাকে বেইজ্জত হতে হবে। আর দূর, তুই সবসময় কেন তো চিন্তা করিস বলতো? সবসময় দুশ্চিন্তা। টেনশন কি আর করছি, এমনি এমনি শ্যামা থাকলে কোনো টেনশনই হতো না, ওই সব ম্যানেজ করে নিত। মা, আমি কিন্তু তোমায় বারবার বলছি, মেশিন কিন্তু ধোকা দেয়। এই রাধা, এই শোন, সবসময় অলুক্ষণে কথা বলিস না তো, ভাল লাগে না।
আরে দেখলি তো, আসার আগে কিরম একটা ফাঁড়া গেল। আরে নিয়েই তো আসতাম শ্যামাকে, হঠাৎ করে মহারানী আসার আগে মুচ্ছ গেলেন। এখন কি করি বল? যাক, এতবার করে বলছিস যখন, ঠিক আছে, আমি ডিভিডিটা দেখেই নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখে হ্যাঁ ঠিক আছে। দেখেছি, চালিয়ে দেখে নিও। হ্যাঁ দেখছি দেখছি, দাঁড়া। রূপসাগরে মনের মনস রাধা, কি হয়েছে? রাধা, ডিভিডিটা নেই। কি সব বলছো কি মা? কাল রাতে তো তুমি নিজেই ডিভিডিটা ব্যাগে বললে, আমাকে বারবার করে বলে দিলে ব্যাগে হাত দিবি না। এখন কি বলছো? কোথায় গেল? মা, তোমার ব্যাগ থেকে ডিভিডিটা কে নেবে বলো তো? ভালো করে খুঁজে দেখো, কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হবে আর এখন তুমি এইসব বলছো? ডিভিডি পাওয়া যাচ্ছে না, খুঁজে দেখো। আমি জানি না, আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, কাউকে না। কোথায় গেল ডিভিডি? কোথায় গেল? কোথায় গেল ডিভিডিটা? কে নেবে আমার ব্যাগ থেকে ডিভিডিটা? কোথায় গেল? কোথায় গেল? আপনারা এখানে আসায় আমরা সত্যি খুব খুশি হচ্ছি। ও মেজো বৌমা, বলছি যে খোঁজ নিয়েছো মেয়েটার? শ্যামার খোঁজ নিলে? নিখিলকে ফোন করেছো? মা, তুমি কেন এত টেনশন করছো? সেরকম কোনো দরকার পড়লে নিখিল তো নিজেই ফোন করতো আমাদের। আই এম শিওর শ্যামা ঠিক আছে। তুমি একটু রিল্যাক্স করো তো, এত টেনশন নিও না। হ্যাঁ, রিল্যাক্স করো। ওই মেয়ে কি আমাকে চিন্তা না করি ছাড়বে? আশা স্টক আমাকে দিয়ে বাপরে বাপ, আর পারছি না ওকে নিয়ে। একটা না একটা কিছু বাঁধিয়েই রাখে। একটা 5 বছরে খুকিকে মানুষ করার থেকে সহজ, জানো তো? তোর শাশুড়ি তো একেবারে শ্যামা শ্যামা করে অস্থির হয়ে উঠছে। সেটাই তো দেখছি, দিনে দিনে শ্যামার প্রতি প্রেম একেবারে উতলে উঠছে। হবে নাই বা কেন বল? যেভাবে শ্যামা অনুগত হয়ে পায়ের কাছে ঘুরে বেড়াচ্ছে মায়ের, আমি তো এক্সপেক্ট করেছিলাম তুইও সেটা করবি তিতির। আমি তোকে বলিনি? তুই যদি মাকে পটিয়ে নিতে পারিস তাহলেই তুই নিখিলের কাছাকাছি পৌঁছে যাবি, খুব ইজি হয়ে যাবে কাজটা তোর জন্য। তুই তো কিছুই করছিস না। আমি কি করব বলতো? আমি তো কন্টিনিউয়াস ট্রাই করছি। আমি তো দেখছি তোর শাশুড়ি সব থেকে বেশি শ্যামাকে সাপোর্ট করছে। আরে তুই তো আমায় বলেছিলি তোর শাশুড়ি শ্যামাকে পছন্দই করে না। সেদিন যখন পুরোহিত বলল যে শ্যামাকে উদ্বোধন করতে হবে না, উনি তো হঠাৎ করে শ্যামার নাম গাইতে শুরু করে দিল। আরে বাবা, একটা দিন সাপোর্ট করেছে একটা ব্যাপারে, তার মানে কি এই যে রোজ সব ব্যাপারে সাপোর্ট করবে? একদমই নয়। শোন, আমার শাশুড়িকে আমি খুব ভালো করে চিনি। সুজাতা চৌধুরী এই ভালো এই খারাপ, কোনো ঠিক নেই। কালকেই দেখ এমন কিছু একটা ঘটিয়ে বসলো শ্যামা, তখন মায়ের চোখের বিষ ওই শ্যামাই হয়ে উঠবে। মা বেসিক্যালি খুব সিম্পল ধরনের একটা মানুষ, একটু বোকাশোকাই আছে। আজকে মা শ্যামাকে সাপোর্ট করছে তো
দেখিস কাল যদি সিচুয়েশনস বদলে যায় না, শ্যামাকে বাড়ি থেকে মা নিজে বের করবে। মিলিয়ে নিস আমার কথা। তোকে এখানে নিয়ে এসে আমার শুধু টাইম ওয়েস্ট হলো তিতির, কিছুই করতে পারলি না, ওয়ার্থলেস একটা। না, এইবারে কলকাতা ফিরে আর কাঁচা প্ল্যান সাজালে হবে না, যে করেই হোক এইবারে গোল করতেই হবে। গুরুমা, হ্যাঁ গুরুমা বলো। ডিভিডিটা কোথায় সরিয়েছিস শ্যামা? মানে মানে তুমি কি বলতে চাইছো গুরুমা? মানে এই মানে করবি না, হ্যাঁ? থবরে গাল লাল করে দেবো আমি। বল ডিভিডিটা কোথায় সরিয়েছিস তুই? তুই 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 সরিয়েছিস না চালাকি করে? বল আমায়। কি বলছো কি গুরুমা? তুমি তো নিজে তোমার ব্যাগে ওটাকে ঢুকিয়ে রেখেছিলে, এমনকি রাধা দিদিকেও ধরতে পর্যন্ত দাওনি। এটা কি করে সম্ভব? ওটা যাবে কোথায়? শ্যামা, শ্যামা যাবে কোথায় সেটা আমি জানবো কি করে? তুই সরিয়েছিস, তুই চালাকি করে সরিয়েছিস। তুই চাস না মেয়েটা গান গাক, তাই না? কি চাস তুই? আজকের প্রোগ্রামটা ভেস্তে যাক, রাধা রানীর মান সম্মান সমস্তটা বেইজ্জত হয়ে যাক, তাই চাস তুই না শ্যামা? না না গুরুমা, বিশ্বাস করো আমি কখনো এটা করতে পারি না, তাছাড়া তোমার ব্যাগটা তো আমি ছুঁয়ে পর্যন্ত দেখিনি। আমি সত্যি জানি না এটা কি করে হলো। আর তোমার এই কথাটা শোনার পর তো আমারও ভিতরে অস্থির লাগছে। আমি নিজেকে কিছুতেই ঠিক রাখতে পারছি না। তবে এটা ঠিক যে আমি ছোটবেলা থেকে সবটা জানিয়ে দিতে চেয়েছিলাম, সবটা বলে দিতে চেয়েছিলাম, কিন্তু তোমার আর রাধা দিদির মুখের দিকে তাকিয়েছে আমি সেটা করতে পারিনি গুরু, আমি তো সেটাও করতে পারিনি। ও গুরুমা শোনো না আমার কথাটা, তুমি আমাকে এতটা অবিশ্বাস করো না গো। তুমি একবার দেখো না, তোমার ব্যাগটার মধ্যে খুঁজে দেখো, নিশ্চয়ই পেয়ে যাবে। ওখানেই থাকবে, বলো কোথায় যাবে? ও ব্যাগেই আছে। আরে আমার কাছে নেই শ্যামা, আমার কাছে নেই। আরে থাকলে কি আমি তোকে ফোন করতাম? আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছিস না তুই এটা? শ্যামা শোন, আমার মাথা কাজ করছে না, ওরে শোন, এক্ষুনি ওরা অ্যানাউন্স করবে, রাধাকে এক্ষুনি স্টেজে ডেকে নিয়ে যাবে। শ্যামা আমি কি করবো বুঝতে পারছি না। শোন শ্যামা, তুই ডিভিডিটা হাত দিয়েছিস কি দিসনি, ওটা সরিয়েছিস কি সরাসনি, আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু জানি তোকে এখানে আসতে হবে শ্যামা, তোকে রাধা রানীর হয়ে গান গাইতে হবে, ব্যাস। কিন্তু এখন আমি কি করে যাবো গুরুমা? ছোট কর্তা তো একটু আগে আমাকে দেখতে এসেছিলেন। আমি কিচ্ছু শুনতে চাই না, তুই কেমন ভাবে বেরোবি না বেরোবি। শ্যামা একটা কথা মনে রাখ, যেভাবেই হোক তোকে আজ এখানে আসতে হবে, তা না হলে না তোর বাপ মাকে আমি ভিটে মাটি ছাড়া করে দেবো। শ্যামা ভুলে যাস না, এখনো বাড়িটা আমার হাতে বন্ধক রয়েছে। আমি যাবো গুরুমা, যাবো, শুধুমাত্র তোমার ভয় দেখানোর জন্য না। আমি যাব রাধা দিদির সম্মান রক্ষার জন্য। আর যদি রাধা দিদি স্টেজে উঠে গান না গাইতে পারে সেটা খুব খারাপ হবে। এমনি তো বাবা আমাদের সন্দেহ করছেন, আর যদি রাধা দিদি গান না গাইতে পারে তাহলে আরো সন্দেহ বেড়ে যাবে বাবা। আমি সেটা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। কিন্তু ছোট কর্তা যদি আমার খোঁজ করতে আসেন তখন আমি কি করবো গুরুমা? আহা, তুই একটা জিনিস বুঝতে পারছিস না, যা হোক একটা কিছু বানিয়ে বল। মানে তুই একটা কাজ কর, তুই নিখিল যদি ওই তোর ঘরে ডাকতে আসে তাহলে তুই এমন ভাব করবি যেন দরজা বন্ধ করে ঘুমোচ্ছিস, বুঝতে পেরেছিস? শ্যামা এখন এত ভাবাভাবির সময় নেই শ্যামা। তুই শোন, তুই হোটেল থেকে বেরিয়ে তুই ডান দিক নেবি, কিছুটা এগিয়ে এসে দেখবি একটা চড়াই পড়বে,
সেখানে উঠবি, উঠলে পরে নিচে নামলেই নামচি মার্কেট, যাকে হোক জিজ্ঞেস করবি এই ক্লাবটার নাম হচ্ছে মাউন্ট ক্লাব। মাউন্ট ক্লাব, মাউন্ট ক্লাব, যাকে জিজ্ঞেস করবি সে বলে দেবে। আর শোন শ্যামা, মাথায় একটা কাপড় চাপা দিয়ে আসবি যাতে কেউ তোকে দেখতে না পায়, বুঝতে না পারে, বুঝতে পেরেছিস? শ্যামা কি শুয়ে পড়েছেন? কে জানে, ওনার শরীরটা এত খারাপ, নিজের খেয়াল একদম রাখেন না, সবসময় অন্যদের ব্যাপারে চিন্তা করেন। আমি নিজে যাই, দেখে আসি। যা ভয় পাচ্ছিলাম তাই হলো, কিন্তু ডিভিডিটা কে নিতে পারে? যেই নিয়ে থাক না কেন, এখন আমাকে যে করেই হোক রাধা দিদির অনুষ্ঠানে পৌঁছতেই হবে। তোমার কাছে শুধু আমার একটাই প্রার্থনা কৃষ্ণ, আমি যে এখান থেকে গিয়ে গান গেয়েছি সেটা যেন কেউ বুঝতে না পারে, কেউ না। আর যেন কোনো বিপদ না হয় ঠাকুর, আর যেন কোনো বিপদ না হয়।